দর্শক ২০২৫-এর মে মাসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল, আন্দোলন চাঙ্গা করা হলো, এক ধরনের নাটক সাজানো হলো যে তোমরা আন্দোলন করবে, সেই আন্দোলনের চাপে পড়ে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপার সেই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নেব এবং সেই আন্দোলনের দায়িত্ব দেওয়া হলো হাসনাত আবদুল্লাহকে। তিনি নেতৃত্ব দিলেন, যমুনার সামনে গিয়ে আন্দোলন করলেন। যমুনার সামনে কোনো ধরনের আন্দোলন, সভা সমাবেশ এগুলো নিষিদ্ধ ছিল, কিন্তু তারা গিয়ে অবলীলায় আন্দোলন করতে পারলেন। তাদের উপরে ওয়াসার পানির গাড়ি এনে শীতল বৃষ্টি দেওয়া হলো যেন আন্দোলনে তারা কাহিল হতে না পারে। এরকম একটা নাটক মঞ্চস্থ করে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো মে মাসের ১২ তারিখে। ১২ই মে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের। তার আগেই ২০২৪-এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই যে প্রজ্ঞাপন জারি করা হলো, তার আগে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করা হলো আইন সংশোধন করে, সেইটার প্রেক্ষাপটে এটা করা হলো। সেই যে নেতৃত্ব দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, সেই নেতৃত্ব নিয়ে এবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা এবং বর্তমান বিএনপির নেতা রাশেদ খান, যিনি ঝিনাইদহ থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। রাশেদ খান এই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, পাশাপাশি শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সেই সময়ের ভূমিকা নাকি প্রশ্নবিদ্ধ ছিল এবং প্রশ্নবিদ্ধ ভূমিকাকে জাস্টিফাই করার জন্য পরবর্তীতে শেখ হাসিনার নিষিদ্ধ করা, শেখ হাসিনার দলের নিষিদ্ধ করার এই আন্দোলনের ভারটা তার উপরে দেয়া হয় যেন ওই কলঙ্কমুক্ত তিনি হতে পারেন। হঠাৎ করে রাশেদ খান এই ধরনের তির্যক মন্তব্য কেন করলেন, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। সত্যিই হাসনাত আবদুল্লাহর কোনো দুর্বলতা ছিল কিনা ওই আন্দোলনে? যদিও আমরা জানি যে একসময় ছাত্রলীগের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই ব্যাপারগুলোতে বহু তার ফেসবুক পোস্ট দেখা যায় এবং বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি দৈনিক ইত্তেফাকে বিশেষ লেখাও লিখেছিলেন। এখন সেগুলো অতীত, এখন তারা বঙ্গবন্ধুর কবর রচনা করতে চান প্রতি মুহূর্তে। চলুন একটু জেনে দেখি রাশেদ খান কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আন্দোলন গড়ে তোলা হাসনাত আবদুল্লাহর এবং সেখানে জামাত শিবির পৃষ্ঠপোষকতা দিয়ে, কর্মী সাপ্লাই দিয়ে আন্দোলনটাকে একটু বড় আন্দোলন দেখানো, এই ব্যাপারগুলো আমরা জানি। সেটা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন রাশেদ খান। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা রাশেদ খানের ফেসবুক পোস্টে যাব। যুগান্তর বলছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত, কারণ জানালেন রাশেদ। কেন তুলেন? গণঅভ্যুত্থানে রহস্যজনক ভূমিকার কাফফারা হিসেবে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। অর্থাৎ গণ আন্দোলনে তার ভূমিকা সন্দেহজনক ছিল, সেই সন্দেহজনক ভূমিকার কাফফারা হিসেবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন তিনি, এটা রাশেদ খান দাবি করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে প্রশ্নের মুখে যখন পড়েছেন হাসনাত আবদুল্লাহ, সেটিকে ইঙ্গিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই দাবি করেন রাশেদ খান। রাশেদ খানের ফেসবুক পোস্টটা আপনারা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। পোস্টে রাশেদ লেখেন, হাসনাত আবদুল্লাহকে সেনা প্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল, সেটি আবার তিনি খোলাসা করে বাহবাও পেয়েছে। খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না, কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আলম, যিনি ২০১৬ সাল থেকে আওয়ামী লীগ, ২০২০ সালে আওয়ামী লীগের সিটি কর্পোরেশনের নির্বাচন করার, প্রথমে এমপি তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, তিনি এনসিপির হয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন বলে হাসনাত আবদুল্লাহ তার বাসায় গিয়েছিলেন। যাই হোক, আবার তাকে বলা হচ্ছে যে সে বিএনপি করত। ঠিক আছে, তিনি মাঝখানে কিছুদিন বিএনপি করেছিলেন, কিন্তু ২০১৬ সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগই করেন। একটা মানুষের সর্বশেষ পরিচয়ই তার পরিচয়।
যেমন 90-এর আন্দোলনে শেখ হাসিনার অবদান আছে, তেমনি এটার জন্য কি 24-এর অপরাধ ক্ষমাযোগ্য? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষে নির্বাচন করে তিনি ফেল করেছিলেন। এরপরেই একটু আলোচনার বাইরে ছিলেন তিনি, আলোচনায় আবার নতুন করে এসেছেন এই ফেসবুক পোস্ট দিয়ে। তিনি বলছেন যে সব মিলিয়ে ভোটের রাজনীতিতে যেহেতু সব দলেরই আওয়ামী লীগকে প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেয়া হয়, সেটা কি হাসনাত আবদুল্লাহ মানবে? যদি মানে তাহলে মঞ্জুর আলমকে দলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়, না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দেবে না, সেটি নিয়ে সমালোচনা করবেই। আপনাকে বুঝতে হবে একজন ইমামের গায়ে দাগ লাগলে দেখা যায় বেশি, সেটি নিয়ে হইচইও হয় বেশি। যেহেতু হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের ইমাম বা আহ্বায়ক, এজন্যই তো এত কথা। যদিও গণ অভ্যুত্থানে ও কোটা সংস্কার আন্দোলনে তার রহস্যজনক ভূমিকা নিয়ে আজও সবার মনে প্রশ্ন আছে। শোনা যায় এই রহস্যের কাফফারা হিসেবে নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন। মানে ওই সময় তার ভূমিকা নাকি রহস্যজনক ছিল, সেটার কাফফারা হিসেবে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু করেন। এখন আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় যাওয়া আসা বাড়লে সেই রহস্য বারবার সামনে হাজির হবে। তবে বর্তমানে সব কিছুর একটা উত্তর, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান কিনা। যদি চান তবে কিছু লোক রিফাইন্ড আওয়ামী লীগ করুক, কিছু লোক এনসিপি বা জামাতে যাক, কারো কোনো আপত্তি থাকবে না। এভাবেই রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন। অর্থাৎ মানে ফেসবুকে তিনি বলতে চাচ্ছেন যে বর্তমানে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এত কথা হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে তাহলে হাসনাত আবদুল্লাহকে মানবে। যদি মানে তাহলে ঠিক আছে, তিনি চট্টগ্রামের সাবেক মেয়রের বাড়িতে, আওয়ামী লীগ নেতা তার বাড়িতে গেলেন, তখন ফ্যাসিস্ট হচ্ছে না কিংবা ফ্যাসিস্টের দোসর হচ্ছে না। কিন্তু অন্য কেউ আওয়ামী লীগের কারো ব্যাপারে কোনো কথা বললে কিংবা 72-এর সংবিধান নিয়ে কথা বললে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে সে আওয়ামী লীগের মানে দোসর হয়ে যাচ্ছে, ফ্যাসিস্টের দোসর হয়ে যাচ্ছে। এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতার বিরুদ্ধেই রাশেদ খানের এই পোস্ট। কিন্তু তার এই পোস্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে হাসনাত আবদুল্লাহর ওই 24-এর আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাশেদ খান। ভেতরে কি বড় কোনো কালো বিড়াল লুকিয়ে আছে, যে কালো বিড়ালটা উন্মুক্ত হয়ে গেলে অনেক কিছু না জানা তথ্য আমরা জেনে যেতে পারি? রাশেদ খান কি সেই বিড়ালটাকে এখনো লুকিয়ে রাখতেই চাইছেন, নাকি কোনো একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন, সেই সুযোগে থলের বিড়ালটা পরিপূর্ণভাবে পুরোপুরি তিনি বের করে দেবেন যখন জাতি সব রহস্য খোলাসা হতে পারবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি রহস্য লুকিয়ে আছে? আর কেনই বা কারো বেলায় ফ্যাসিস্টের দোসর, রাজনীতিতে ফিরতে দেয়া যাবে না, কবর রচনা করতে হবে, মুজিববাদেরই কবর রচনা করতে হবে, অথচ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গোপনে গিয়ে মিটিং করছেন? ব্যাপারটা কিভাবে দেখা যায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।